আচ্ছা একটু আমরা পড়িয়ে নিই আগে, একটু পড়িয়ে নিই আগে। অবস্থা দেখি বুঝে যাচ্ছে অনেক স্টুডেন্ট আসছে, হলরুম ভরা। আচ্ছা সমস্যা নেই, দেখেন নিউট্রিশনাল ডিসঅর্ডারগুলো যদি আমরা চলে যাই, নিউট্রিশনাল ডিসঅর্ডার সরাসরি, ঠিক আছে। প্রথমে আসবে কি নাইট ব্লাইন্ডনেস, তাই না? নাইট ব্লাইন্ডনেসের পর আছে কি রিকেটস। রিকেটস, হ্যাঁ। তাহলে নাইট ব্লাইন্ডনেস, রিকেটস, স্কারভি, স্কারভি। এরপরে আছে কি আপনাদের বইতে দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা দেখি একটা সাইড থেকে শুরু করি। প্রথমে বলি কি নাইট ব্লাইন্ডনেস। রাতকানা সম্পর্কে আমাদের এভারেজ একটা ধারণা আছে, তাই না? এখন আমরা জাস্ট চিন্তা করি রাতকানা রোগটা কেন হয়, কিভাবে হয়, ঠিক আছে? আমরা জানি আমাদের রেটিনাতে দুই ধরনের সেল আছে, তাই না? দুই ধরনের সেল আছে, নাম কি সেল দুইটা? রড সেল, কোন সেল? রড সেলের কাজ কি? রড সেল হচ্ছে অন্ধকার আলো, আর কোন সেল উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। তাহলে যখন রাত কানা হয় তখন মানুষ তো উজ্জ্বল আলোতে দেখতে পারে না, নাকি অন্ধকার আলোতে দেখতে পারে, মানে আবসা আলোতে, মানে আবসা আলোতে দেখতে কি পারে না। তাহলে আবসা আলোতে দেখতে সাহায্য করে কে? রড সেল। তাহলে রড সেল যদি কাজ না করে তাহলে কি লোক রাত কানা হয়ে যায়, নাইট ব্লাইন্ডনেস হয়ে যায়। এখন রড সেল কাজ করবে না কিসের জন্য? রড সেলের প্রবলেমটা কি হয়? রড সেলের প্রবলেমটা হয় রড সেলের যে মূল উপাদান, ঠিক আছে, রড সেলের ফাংশনিং এ রড সেলের যে মূল উপাদান এটার নাম হচ্ছে কি রেটিনল, ঠিক আছে, যেটা তৈরি হয় ভিটামিন এ থেকে, ঠিক আছে। তাহলে ভিটামিন এ কেও কি বলা হয়? রেটিনল বলা হয়, ঠিক আছে। তাহলে ভিটামিন এ থেকে তৈরি হয়। এখন আপনি যদি ভিটামিন এ না দেন তাহলে রড সেল কাজ করবে কিভাবে? আর রড সেল যদি কাজ না করে তাহলে কি আপনি আবসা আলোতে দেখবেন কিভাবে, তাই না? কারণ আবসা আলোতে যা দেখতেছেন তার অনুভূতিটা ব্রেনে পাঠায় কে? রড সেল, তাই না? কিন্তু রড সেলই যদি এখন ফাংশনলেস থাকে তাহলে স্বাভাবিকভাবেই কি আপনি আবসা আলোতে কিছু দেখবেন না। এখন কথা হচ্ছে যে খুব সিম্পল, যে কেন হয় যদি আমরা বলি, একটা উত্তর যে ভিটামিন এ এর অভাবে হয়, তাই না? তাহলে রোগটা কি যদি বলি, যেটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন যার কারণে কি হয় যে আমরা অন্ধকার আলোতে বা আবসা আলোতে অথবা কি রাতে চোখে দেখি না, ঠিক আছে। কারণটা কি? ভিটামিন এ, ঠিক আছে। এখন লক্ষণগুলা কি? লক্ষণগুলো তো এটার সাথেই থাকবে, তাই না? যে আপনি অন্ধকার হলে চোখে দেখবেন না, এই লক্ষণগুলো তো এগুলোই বলবে, তাই না, রোগী যা বলে। ওকে, এখন আমরা দেখব যে নাইট ব্লাইন্ডনেস কি সারা জীবন নাইট ব্লাইন্ডনেসই থাকবে? মনে করেন একজন লোক নাইট ব্লাইন্ডনেসে আক্রান্ত, সে কি যদি কোনো চিকিৎসা না করে, কাউকে যদি কিছু না বলে, তাহলে কি সারা জীবন নাইট ব্লাইন্ডনেসে থাকবে? এটা হচ্ছে প্রশ্ন, যে সারা জীবন নাইট ব্লাইন্ডনেসে কি সে থাকবে না, ঠিক আছে। যখনই নাইট ব্লাইন্ডনেস হবে, নাইট ব্লাইন্ডনেসের পরের ধাপই হচ্ছে কি জেরপ্থ্যালমিয়া, তাই না? জেরপ্থ্যালমিয়া, জেরপ্থ্যালমিয়ার পরবর্তী ধাপ কি? কেরাটোম্যালাসিয়া, ঠিক আছে। তাহলে তিনটা ধাপ একের পর এক কি আসবে। প্রথমে হবে কি নাইট ব্লাইন্ডনেস, সিম্পল, প্রথমবার নাইট ব্লাইন্ডনেস হয়ে যাচ্ছে। যদি এই সময় রোগী কাউকে কিছু না বলে, কারোর সাথে এই বিষয়ে শেয়ার না করে, ঠিক আছে, তাহলে কি হবে? নাইট ব্লাইন্ডনেসটা নাইট ব্লাইন্ডনেস থাকবে না, এটা কিসে পরিণত হয়ে যাবে? জেরপ্থ্যালমিয়া পরিণত হয়ে যাবে। তখন তার কি হবে? দিনের আলোতে দেখতে সমস্যা হবে, ঠিক আছে। চোখে বায়োট স্পট দেখা দিবে, চোখের যে ইয়াগুলো আছে, কর্নিয়াগুলো আছে, এগুলো কি হয়ে যাবে? ঘোলাটে বর্ণ ধারণ করবে। তার মানে দিনের বেলাতে দেখতে তার কি তুলনামূলকভাবে সমস্যা হওয়া শুরু করবে। চোখের ভিতরে বিভিন্ন জায়গায় কি ছোপ ছোপ এক ধরনের স্পট দেখা যাওয়া শুরু করবে। যখন জেরপ্থ্যালমিয়া হবে, এরপরেও যদি সে কিছু না বলে, ঠিক আছে, তখন তার কি হবে? কেরাটোম্যালাসিয়া। কেরাটোম্যালাসিয়া মানে হচ্ছে কি আলসার হয়ে যাওয়া। তখন আর কাউকে না বলার তার কোনো উপায় নাই, তখন সে কি হবে যায়? দিনের বেলায় ব্লাইন্ডনেস চলে আসবে। তার মানে তখন আর নাইট থাকবে না, শুধু কি হয়ে যাবে? ব্লাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। তবে একটা ঠিক, যে যদি কারোর অপটিক নার্ভ ঠিক থাকে, চোখের অপটিক নার্ভ যদি ঠিক থাকে, তাহলে প্রত্যেকটা জিনিসেরই কি করা যাবে? চিকিৎসা করা যাবে, ঠিক আছে। অপটিক নার্ভ যদি নষ্ট হয়ে যায় তাহলে শুধু কি চোখ, এটা পার্মানেন্টলি বাতিল, এই চোখ আর ঠিক করা যাবে না। আমরা বলি না মরণোত্তর চক্ষুদান কর্মসূচি, অনেকে চক্ষু দান করে যায় না। এখন চক্ষু দান করে গেলে কি করে? ওই চোখ এনে এখানে লাগাই দেয়,
নয়নের আলো সিনেমা দেখছেন? কবেই সেই সিনেমা দেখবেন সুবর্ণা মোস্তফা স্যার দেখছি কিন্তু অনেক আগে অন্ধ হয়ে যায়, তারপর ওর চোখ দিয়ে দেয়, দেখা যায় কি ওর চোখ এখানে দিছে। আলটিমেট কি এইভাবে করে না, ঠিক আছে? চোখের পার্ট দেয়, কারণ যখন ওখান থেকে চোখটা কেটে নিয়ে আসে তখন অপটিক নার্ভ সহ কাটা পড়ে, তাই না? আর অপটিক নার্ভ সহ যদি কাটা পড়ে তাহলে এই চোখ কি ডাইরেক্টলি চোখের এখানে কি লাগবেও না। আবার কি আমাদের যে সাইজ এটা এক একজনের চোখের সাইজ কি এক এক রকম না, তাহলে এখানে আটবে। তখন আমরা কি করি, চোখের পার্টগুলো, চোখের আইরিশ, চোখের লেন্স, তাই না? আমরা যে চোখের পার্টগুলো জানি, কর্নিয়া, এই টাইপের জিনিসগুলো কি করি, প্রতিস্থাপন করি, এটার সাথে এটা ম্যাচ করি যদি আমাদের সবকিছু ম্যাচ থাকে। ওকে, তাহলে পার্টগুলো ম্যাচ করা হয়। পার্ট ম্যাচ করলে এই রোগীকেও কি চিকিৎসা দেওয়া সম্ভব, কারণ এর অপটিক নার্ভ কি হয় না, নষ্ট হয়। মনে হয় কোনো রোগ ছিল না স্যার, আগে থেকে মনে কোনো প্রবলেম ছিল কিন্তু আবার কেমন করে সম্ভব বসে থাকতে থাকতে অন্ধ কি যে হয়েছে তা ওই মহিলা বলতে পারবে, আর মহিলার যারা চিকিৎসা করছে তারা বলতে পারবে। তাহলে তো কিছু করার নেই। সব কাজ তাহলে সবাই আসে যারা পড়াশোনা করে তাদের নিয়ে পিকনিক পার্টি করবো আমরা, দেখি আর পরীক্ষা দেখি আরো দু একটা। তাদের পিকনিক পার্টিতে আসতে দিব না। সেকেন্ড সেমিস্টার দেখেন এই মাসে হয় কিনা। কি হবে বইটা শেষ হইলে সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে। আমি তো বলছি না যে যদি খালি বইটা শেষ হয়, আর কয় পৃষ্ঠা বাকি আছে? একটা ঠিক আছে, আচ্ছা। তো টেনশনের কোনো কারণ নাই। আপনারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়তো এই মাসের ভিতরে দিয়ে দিবেন। হ্যাঁ স্যার ডিসেম্বরে দেই ডিসেম্বরে দেই, কারণ আমরা একটা করে পাঠ করে স্যারকে আজকে কত তারিখ? আজকে 2 তারিখ আজকে 2 তারিখ 2 তারিখ মাসের শেষের দিকে দিবেন, এখনই তো আর দিচ্ছেন না। অনেক টাইম আছে। ওকে, দেখেন কথা নাই। নাইট ব্লাইন্ডনেসের পরে কি বললাম আমরা? জেরোফথ্যালমিয়া, জেরোফথ্যালমিয়ার পরে কি কেরাটোমেলাসিয়া। যদি বলা হয় যে নাইট ব্লাইন্ডনেস কিভাবে কি পার্মানেন্ট ব্লাইন্ডনেসে কনভার্ট হয়, তাহলে আপনাকে কি দিতে হবে? নাইট ব্লাইন্ডনেস থেকে শুরু করতে হবে, তারপর একটা অ্যারো চিহ্ন দিয়ে কি লিখতে হবে? জেরোফথ্যালমিয়া। জেরোফথ্যালমিয়ার পরে অ্যারো চিহ্ন দিয়ে কি লিখতে হবে? কেরাটোমেলাসিয়া। ঠিক আছে, প্রশ্নটা এইভাবে আসতে পারে, হাউ নাইট ব্লাইন্ডনেস কনভার্টেড টু কি পার্মানেন্ট ব্লাইন্ডনেস। ঠিক আছে, তাহলে কি কেরাটোমেলাসিয়া হচ্ছে কি পার্মানেন্ট ব্লাইন্ডনেস। আপনাকে তিনটা ধাপই কি তখন দিতে লিখে হবে। আসতে হবে। ওকে, এরপরে আসেন রিকেটস। রিকেটসটা কি আমরা সবাই জানি, ভিটামিন ডি এবং কি ক্যালসিয়ামের অভাবজনিত একটা রোগ, তাই না? তাহলে দেখেন ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব, কি বলছি, রিকেটস হচ্ছে একটি ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ফসফরাসের অভাবজনিত কারণে শিশুর অস্থি কি হয় না, প্রপারলি ডেভেলপ হয় না। ওকে, কি কি লক্ষণ থাকবে দেখেন রিকেটস রোগীকে? প্রথমে কি শিশু অস্থির, বদমেজাজি এবং কি, যেহেতু আমরা কি রিকেটসটা শিশুদেরই হয়, এটা কিন্তু বড়দের ক্ষেত্রে কি হয়, অস্টিওমেলাসিয়া, তাই না? অস্টিওমেলাসিয়া হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে। ওকে, তাহলে শিশু অস্থির, বদমেজাজি এবং শিথিল মাংসপেশির হয়। শিথিল মাংসপেশি মানে কি, মাংসপেশিগুলা লুজ হয়। বাচ্চাদের কিন্তু নরমালি মাংসপেশি লুজ হয় না, তাই না? যত বয়স হতে থাকবে তত কি হয়, মাংসপেশির লুজনেস বাড়তে থাকে। কারণ কি, ক্যালসিয়ামের অভাব, তাই না? কারণ আমরা জানি মাসেল সংকোচন এবং প্রসারণে কার ভূমিকা, ক্যালসিয়ামের ভূমিকা। সো ক্যালসিয়াম যদি না থাকে কি হবে, মাংসপেশি লুজ হয়ে যাবে। দেখেন বুদ্ধি, ধীর গতি, স্বাভাবিক বয়সে উঠা বসা, হাঁটা, দাঁড়ানো ইত্যাদি কি হবে, বিলম্বিত হবে। ঠিক আছে, তাহলে এই বাচ্চার কি হবে, স্বাভাবিক বয়সে হাঁটা চলা যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো কি হবে, বিলম্বিত হবে। কয়েকটা লক্ষণ দেখে আমরা বুঝবো। আমরা আগে লক্ষণগুলো পড়ে নিই, কোনগুলো ইম্পর্টেন্ট লক্ষণ আমি বলে দিব। দেখেন টিথ ডিফরমেশন মানে কি, ঠিক সময় মতো দাঁত গজাবে না, দাঁত দিয়ে ঠিক মতো তৈরি হবে না, বোন ঠিক মতো তৈরি হবে না, শিশুর কি শীর্ণ এবং কঙ্কালসার হবে, মাথার তালু, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে,
মাথার তালু সাধারণত কি 1 বছরের মধ্যে 6 মাসের মধ্যে কি হয়ে যাওয়ার কথা, শক্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু তার মাথার তালুটা জন্মের মতোই কি থাকবে, নরম থাকবে। ঠিক আছে, টিপ আগে গজাইলে সেটা অন্য কারণ, কিন্তু যদি টিপ না গজায় সময় মতো কি 1 বছর হয়ে গেছে এখনো কি একটা দাঁতও হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু কি ডিলে হয়ে যাচ্ছে, তাই না? 1 বছর হয়ে গেছে বাচ্চা এখনো হামাগুড়ি দেয় না, ঠিক আছে, 2 বছর হয়ে গেছে বাচ্চা এখনো হাঁটতেই শিখে নাই, ঠিক আছে, এগুলো কিন্তু ডিলে হয়, তাই না? এরপরে দেখেন স্টার্নাম এবং রিবস, কার্টিলেজের জয়েন্টগুলো ফুলে ওঠে। স্টার্নাম এবং রিবসের কথা আমরা জানি, তাই না? এটা কি কার্টিলেজিয়ার জয়েন্ট, তাই না? এটা ফুলে উঠলে কি হবে? আপনি কবুতরের বুকটা দেখছেন? কবুতরের বুকটা এরকম না, ইউ শেপ, তাই না? তাহলে কবুতরের বুকের মতো আমাদের চেস্টটা কিভাবে ফুলে উঠবে? শিশুর বুকটাকে এরকম কবুতরের শেপের মতো কি কবুতরের বুকের মতো হয়ে যাবে, এটাকে বলা হয় পিজিয়ন চেস্ট। আমি দেখেছি পিজিয়ন চেস্ট। অনেক সময় কি হাত পায়ের হাড় কি বাঁকা হয়ে যেতে পারে, হাত পায়ের হাড়গুলো কি হয়ে যেতে পারে, বাঁকা হয়ে যেতে পারে। ওই যে কবুতরের চেস্ট মানে পিজিয়ন চেস্টের মতো হতে পারে। পা বাঁকা হওয়ার দরুন হাঁটু পরস্পরের সাথে কি ঘষা খেতে পারে, হাতের কবজির হাড় বৃদ্ধিপ্রাপ্ত হয়, হজমে প্রায় কি গোলমাল হয়। তাহলে মূল লক্ষণগুলো কি থাকবে? শিশুর মাথার খুলিটা, তাই না, ঠিক আছে, এটা শক্ত হয়ে যাবে, সময় মতো দাঁত গজাবে না, বোনের ডিফর্মেশন হবে, কার্টিলেজগুলো অর্থাৎ কি রিবস, স্টার্নাম এবং রিবস, এই জয়েন্টটা ফুলে উঠবে, বুকটা কি পিজিয়ন চেস্টের মতো হয়ে যাবে, তাই না? কবজির হাড় বৃদ্ধিপ্রাপ্ত হবে, হাত পাগুলা কি বাঁকা হবে, ঠিক আছে, শিশু হজমে গন্ডগোল থাকতে পারে, মেজাজ খিটখিটে থাকতে পারে, ঠিক আছে, স্বাভাবিক বয়সে উঠা চলা হাঁটা বসা এইসব কি শিশু করবে না। যদি এগুলো না করে তাহলে আমরা কি প্রাথমিকভাবে বোঝা যাবে যে শিশুর সমস্যাটা কোথায়? শিশুর সমস্যা ক্যালসিয়াম আর ভিটামিন ডি, বেশি করে রোদে ফালায় রাখতে হবে, বুঝছেন? তাহলে সব ঠিক হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে কোন শিশুগুলার এগুলো হয়? যারা মায়ের বুকের দুধ খেতে পারে না, ম্যাক্সিমাম কেসে। অনেক বাচ্চা আছে কি যে বাচ্চা হওয়ার সময় মাও মারা গেছে, ঠিক আছে, অনেক বাচ্চা আছে কি মা চাকরি করে, ঠিক আছে, তার একেবারে সময় নাই। সাধারণত মায়ের ব্রেস্ট ফিডিং শিশুর কি বিভিন্ন রকম রোগের হাত থেকে শিশুর স্বাভাবিক বৃদ্ধি বিকাশ সবকিছুর সাথে কি সরাসরি জড়িত, ঠিক আছে। ব্রেস্ট ফিডিং এমন একটা জিনিস, এটা মা এবং শিশু দুইজনই কি উপকৃত হয়, আর যদি না করা হয় দুইজনেই কি ক্ষতি হয়। একটা ক্ষতি শিশুর, যেটা পার্মানেন্ট ক্ষতি, একটা ক্ষতির মাও হতে পারে। কারণ কি, যে সকল মা শিশুকে ব্রেস্ট ফিডিং করায় না তাদের কিন্তু ম্যাক্সিমাম লেভেলের একটা ঝুঁকি থাকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার। কারণ কি, ব্রেস্ট ফিডিং যদি আপনি না করান তাহলে কি হয়, ব্রেস্ট ফিডিং যখন করায় ব্রেস্টে একটা হরমোন আসে না, নাম কি হরমোনটা? এইচসিজি ব্রেস্টে আসে, হরমোনটার নাম কি? যে হরমোনের কারণে ব্রেস্ট মিল্ক সিক্রেশন হয়, প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন হরমোন কোথা থেকে তৈরি হয়? ব্রেস্ট ফিডিং থেকে তৈরি হয়, তাই না? প্রোল্যাকটিন হরমোন কোথা থেকে তৈরি হয়? প্রোল্যাকটিন হরমোন তৈরি হয় কোথা থেকে? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে 6টা হরমোন করছেন না, এর ভিতরে লাস্টের হরমোনটার নাম কি ছিল? প্রোল্যাকটিন। কিছু মনে থাকে না কেন? ঠিক আছে, তাহলে প্রোল্যাকটিন হরমোন কি করে? আবার যখন শিশু ব্রেস্ট সাক করে তখন কি হয়? ব্রেস্টে প্রচুর ব্লাড সার্কুলেশন হয়, ব্রেস্টের সেলগুলো কি থাকে, অ্যালভিউলাইগুলো অনেক ভালো থাকে। বাট যখনই সে করায় না তখন কি করে, ব্রেস্টে এরকম ব্লাড সার্কুলেশন হয় না, তখন বিভিন্ন রকমের ফিব্রোসিস, অ্যাডিনোমা, এইসব বিভিন্ন ক্যান্সারিয়াস টিউমারিয়াস জিনিস কি দেখা যেতে পারে। ওকে, এরপর আসেন স্কারভি। স্কারভি হচ্ছে কিসের জন্য? ভিটামিন সির অভাবে। তার মানে কি, আমাদের নর্মালি স্কারভি হওয়ার সম্ভাবনা অনেক কম। কারণ কি, আপনি যদি উদ্ভিজ্জ কোনো জিনিস খান, উদ্ভিজ্জ কি অর্থাৎ আপনি শাক সবজি টক যে কোনো জিনিস, ঠিক আছে, লেবু খাচ্ছেন, শশা কি বলে আমলকি খাচ্ছেন, তেঁতুল খাচ্ছেন, যেটাই খান, টক যে কোনো জিনিস আর উদ্ভিজ্জ যে কোনো খাবার, শাক সবজি এইসব যদি খান, আপনার শরীরে কি ভিটামিন সির অভাব হবে না। কারণ ভিটামিন সি শুধুমাত্র প্ল্যান্ট ফুডগুলোতে কি পাওয়া যায়, অ্যানিম্যাল ফুডে পাওয়া যায় না। যেমন আপনি মাংস খাচ্ছেন, মাছ খাচ্ছেন, এতে কি ভিটামিন সি নাই, ঠিক আছে। সেই জন্য আমরা যারা কি মানে কি স্থলভাগে আসি তাদের কি
স্কারবি হওয়ার সম্ভাবনা মোটামুটি ভাবে কম। কিন্তু স্কারবি হবে কখন? যখন আপনি একেবারেই কি এই শাক সবজি ভিটামিন সি টাইপের খাবারগুলো যখন খাবেন না, শুধুমাত্র মাছ এবং মাংস আর কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ড হয়ে যাবেন, তখন শরীরে ভিটামিন সির অভাব হবে। আর ভিটামিন সির অভাব হলে কি হবে? কানেকটিভ টিস্যু তৈরি হবে। আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে, ব্লাড ভেসেলগুলো তো কানেকটিভ টিস্যু এক ধরনের, তাই না? এই ব্লাড ভেসেলগুলোর ভিতরে কি ইলাস্টিসিটি আছে, তাই না? ব্লাড ভেসেলগুলোর মধ্যে কি আছে? ইলাস্টিসিটি আছে, ঠিক আছে? এই ইলাস্টিসিটি গুলোর জন্য কি হয়? ব্লাড ভেসেল সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। যদি ব্লাড ভেসেলের ইলাস্টিসিটির সাথে সরাসরি সম্পর্কযুক্ত হলো কি ভিটামিন সি। যদি ভিটামিন সি না থাকে, ইলাস্টিসিটি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, এটা রিজিড হয়ে যাবে। রিজিড হয়ে গেলেও হার্টের তো সংকোচন প্রসারণ থাকবেই। হার্ট যখন সিস্টোলিক প্রেসার দিবে তখন কি রিজিড হয়ে যাওয়ার কারণে এইখানে যখন প্রেসারটা লাগবে এটা কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। তখন বিভিন্ন জায়গা থেকে এক্সটার্নাল এবং ইন্টারনাল ব্লিডিং হয়ে অ্যানিমিয়া হয়ে কার্ডিয়াক ফেলিওর হয়ে রোগী কি হবে? মারা যেতে পারে, ঠিক আছে? সেকেন্ডারি ইনফেকশন হয়ে বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়ে যেতে পারে। ওকে, তাহলে ভিটামিন সির অভাবে কি হয়? স্কারভি হয়। ওকে, স্কারভি হলে কি কি লক্ষণ দেখা যায়? একদম প্রথম লক্ষণটা আসবে কোথায়? আমাদের মুখের সবচেয়ে নরম জায়গাগুলো, ঠিক আছে? আমাদের মাড়ি এবং দাঁত। মাড়ি একেবারে নরম হয়ে যাবে, মাড়িতে ক্ষত হবে, আলটিমেট দাঁত পড়ে যাবে, দাঁত লড়ে যাবে, ঠিক আছে? দাঁত থেকে রক্ত বের হবে, বসে দাঁত নড়ে যাবে, দাঁতে ব্যথা হবে, দাঁতের মাড়িগুলো স্পঞ্জের মতো কি নরম হয়ে ফুলে উঠবে, দাঁতের মধ্যে দিয়ে কি রক্ত পড়বে। তাহলে যাদের দাঁতের সমস্যা তাদের কিন্তু আমরা ডাইরেক্টলি কি ভিটামিন সি দিতে পারি। যদি স্কারবি না অন্য কারণেও হতে পারে, কিন্তু ভিটামিন সিটা কি আমরা রাখতে পারি, কারণ ভিটামিন সি কি করে? হিলিং এ সাহায্য করে, ক্ষত শুকাতে কি করে? সাহায্য করে। এরপর দেখেন জয়েন্ট কনজাংটিভা, জয়েন্টের পরে কমা হবে, জয়েন্ট কনজাংটিভা, জিআইটি এবং নখের নিচে কি হতে পারে? ব্লিডিং হতে পারে, এক্সটার্নাল ইন্টারনাল ব্লিডিং হতে পারে। সিভিয়ার অ্যানিমিয়ার কারণে রোগী দুর্বল হয়ে সায়ানোসিস হয়ে মারাও যেতে পারে, তাই না? সায়ানোসিস মানে কি? হোয়াট ইজ সায়ানোসিস? সাইন্যাপস। সায়ানোসিস মানে কি? হাইপোক্সিয়া কাকে বলে? হাইপোক্সিয়া কি? হাইপার ক্যাপনিয়া, হাইপোক্যাপনিয়া, এগুলো পড়াইছিলাম না? কাকে বলে হাইপোক্সিয়া? খাদিজা শব্দটা বুঝেন আগে। হাইপোক্সিয়া, হাইপোঅক্সিয়া। তাহলে কি হাইপো মানে কি? কমে যাওয়া। অক্সিয়া মানে কি? অক্সিজেন। কমে যাওয়া কি? টিস্যু লেভেলে যদি অক্সিজেন কমে যায় তাকে কি বলে? হাইপোক্সিয়া বলে। শব্দের মধ্যেই শব্দের অ্যান্সার গুলো থাকে, মেডিকেল টার্মিনোলজি গুলো এরকম, খালি বুঝে পড়তে হয়। হাইপোক্সিয়া, হাইপোঅক্সিয়া, তাই না? তাহলে কি অক্সিজেন লেভেল যদি টিস্যুতে কমে যায়, এগুলো মুখস্থ করে কতদিন মনে রাখবেন? ওকে, একটা শব্দ বললে এই শব্দ মুখস্থ করার টেকনিক নিয়ে মুখস্থ করতে হবে। হাইপার টেনশন বলছি, হাইপার টেনশন বলেই দিছি, হাইপার টেনশন। এখন যারা পড়ে নাই তারা হয়তো বলবে কি টেনশন বেড়ে গেছে, তাই না? হাইপার টেনশন মানে কি খাদিজা? টেনশন মানে কি? চিন্তা ভাবনা না? বলেন সাথী, হাইপার টেনশন মানে কি? সাথী কই স্যার? ও সরি, সাথী না, রুনা। বলেন। অবস্থাটা দেখেন, হাইপার টেনশন কি এটা বলতে মাথায় বাড়ি দেওয়া লাগবে, বুঝছেন? মাথায় বাড়ি দেওয়া লাগবে, বুঝতে হবে। দেখেন রোগগুলা কি আপনি খুব বেশি রোগ পড়ছেন? কয়টা রোগ পড়ছেন যদি সিম্পলি চিন্তা করেন? সবকিছু মিলে 50টা রোগও পড়েন না এখন।
প্রথম চ্যাপ্টার থেকে কয়টা রোগ করছেন? 7টা বা 8টা, তাই না? ওই রোগগুলা কোনো রোগের মধ্যে পড়ে? গ্যাস্ট্রিক আলসারের কথা তো যে পড়ে নাই সেও কি লিখতে পারবে? ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি এগুলো যে পড়ে নাই সেও লিখতে পারবে। পারবে না মানে পারবে। যদি ডায়রিয়ার কথা বলি যে কেউ লিখতে পারবে। ওই যে আমাদের স্যার যে বসে আছে এরা লিখতে দিলে এও পারবে। কারণ এই রোগগুলা কমন রোগ। আপনার ডায়রিয়া হয় নাই কোনোদিন? হইলে কেমন লাগে বুঝেন না? কি ওষুধ খাইছেন মনে নাই? ওকে, তাহলে আমরা কয়টা রোগ বললাম? দুইটা। একটা নাম্বার কি? এক নাম্বার হচ্ছে 3টা রোগ পড়ছে এ পর্যন্ত। কি কি? নাইট ব্লাইন্ডনেস, তারপর রিকেটস আর স্কারভি। নেক্সট ওয়ান আসেন সায়াটিকা। ঠিক আছে, সায়াটিকা। ঠিক আছে, দেখেন রোগটা কি বলছে? ভিটামিন B1, B6, B12। বলেন রোনা, B1, B6, B12 এই ভিটামিনগুলোর নাম কি? ভিটামিনগুলোর কাজ কি? থায়ামিন কাজ কি? থায়ামিনের অভাবে কি রোগ হয়? ডায়াবেটিস, ডায়রিয়া, ভেরি ভেরি। ওকে, ভিটামিন B1, B6 এর নাম কি? তার মানে আপনারা এখনো ভিটামিনগুলোর হেলথ বেনিফিট পড়েন না। সহজ কথা, তাই না? আমরা আজকে পড়া ধরতে চাইছিলাম না? ভিটামিন B1, B6, B12 এর হেলথ বেনিফিট পড়েন না, তাহলে পারবেন কিভাবে? কিসের কাজ করে? পাইরিডক্সিন, ভেরি গুড। আর B12 হচ্ছে সায়ানোকোবালামিন, ভেরি গুড। খুব ভালো পারছেন আপনারা দেখে দেখে। মাইলিন শীট তা কি? আপনারা নিউরন পড়ছেন, নার্ভ পড়ছেন? সরি, নিউরন। নিউরন কাকে বলে? নিউরন কাকে বলে? কি জানি বলে নিউরন কাকে বলে? নেফ্রন কাকে বলে? কোন কাজে? খাদিজার কাজের নিউরনের কাজের একককে নিউরন বলে না, নিউরনের কাজের একককে নেফ্রন বলে? ও আচ্ছা। আর নেফ্রনের কাজের একককে নিউরন বলে, তাই না? চিন্তা ভাবনা কি? নার্ভাস সিস্টেমের গঠন এবং কাজের একককে নিউরন বলে। নেফ্রন কিডনির গঠন এবং কাজের একককে। হ্যাঁ, এখন মনে আসছে নেফ্রোলজি, না? কি অবস্থা! এই নিউরনের কতগুলা পার্ট আছে? এই পার্টের ভিতরে কমন 3টা পার্ট। এক নাম্বার হচ্ছে অ্যাক্সন, মাঝখানে হচ্ছে সেল বডি, সেল বডির চারদিকে আছে ডেনড্রাইট বা ড্যান্ড্রন। ঠিক আছে, তাহলে ডেনড্রাইট গুলা তো বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন সেল বডিতে নিয়ে আসে, আর ওই সেল বডি থেকে কি অ্যাক্সন দিয়ে ইনফরমেশন গুলা কি সামনে বা অন্য কোনো নিউরনে প্রবাহিত হয়। এই অ্যাক্সনের চারপাশে একটা পাতলা পর্দা থাকে, ঠিক আছে, ছোট ছোট খাঁজকাটা পাতলা পর্দার মতো থাকে। এটাকে বলা হয় কি? মায়োলিন শীট। তাহলে অ্যাক্সন মানে লম্বা। নিউরনের চিত্রটা দেখছেন কখনো? তা তো অবশ্যই দেখেছিলাম তো আমিও। এই যে এই চিত্রটা কখনো দেখছিলেন? এই যে এগুলো কি? এই যে ছোট ছোট গুলাকে বলা হয় কি? ডেনড্রাইট বা ড্যান্ড্রন। ঠিক আছে, নিচের এইটা মাঝখানে একটা সেল বডি, এই দিক দিয়ে যেটা লম্বা হয়ে আসছে সেটার নাম কি? অ্যাক্সন। উপরে করেন দেখা যাবে। আরেকটু উপরে করেন দেখা যাবে।
এটা তো দেখার দরকার নাই, ও দেখতে পারলে হবে। ঠিক আছে, এটার নাম কি? অ্যাক্সন। অ্যাক্সনের 4-5খানে এই যে দেখছেন এগুলো কি একটা অংশ দেখা যায় না, যেটা এইভাবে আসছে এইভাবে আসছে। ঠিক আছে, একেবারে এই অ্যাক্সন পুরোটা ঘিরে আছে, তাই না? এইগুলোকে বলা হয় নার্ভের মায়োলিন শিট। এই মায়োলিন শিট যদি ড্যামেজ হয়ে যায় তখনই নিউরোপ্যাথিক পেইনগুলো হয় ম্যাক্সিমাম কেসে। ওকে, এখানে দেখেন সায়াটিকার কথা কি বলছে, ভিটামিন সায়াটিকা হয় বলছে লাম্বার রিজনে যদি ব্যথা হয় তাকে বলা হয় নিউরালজিয়া। লাম্বার রিজন কোনটা স্যার? আপনি বলেন লাম্বার রিজন কোনটা আমাদের দেহে? বলেন, আপনি বলেন স্যার, লাম্বার রিজন কোনটা? মেরুদণ্ডের কোন রিজনটাকে লাম্বার রিজন বলি? আমরা লাম্বার রিজন দুইটা জায়গায় পড়ছি, তাই না? অ্যাবডোমিনেও লাম্বার রিজন পড়ছি, আবার যখন ভার্টিব্রা পড়ছি ভার্টিব্রার ভিতরেও কি ছিল? লাম্বার রিজন ছিল, তাই না? তাহলে লাম্বার রিজন হচ্ছে মেরুদণ্ডের এই রিজনটা, তাই না? এই যে বোনগুলোর নাম লাম্বার বোন। আসলে আমরা কম্পিউটারটা আমরা ওই যে অনলাইন ক্লাসে করছিলাম না, হ্যাঁ, আর বাকিগুলা কোথায় করছিলেন? স্যার আসলে আমরা এখন দোষ হয়েছে অনলাইন ক্লাসে, দোষ না স্যার, আসলে তখন আমরা এটা বুঝতে পারি না, মুখস্থ করছি। তাই না? ওকে, তাহলে দেখেন বলছে কি উরুর সায়াটিকা নার্ভে ব্যথা হলো, অর্থাৎ কি এই আমরা যখন পড়ছি একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ আর একটা কি স্পাইনাল নার্ভ ছিল, তাই না? স্পাইনাল নার্ভ কত জোড়া ছিল? 31 জোড়া। 31 জোড়ার ভিতরে একেবারে লাস্টে একটা ছিল, নাম কি? প্রথমে ছিল 8 জোড়া। 8 জোড়ার নাম কি ছিল? সার্ভাইকাল নার্ভ। এরপরে 12 জোড়া থোরাসিক, 5 জোড়া লাম্বার, 5 জোড়া কি স্যাক্রাল, স্যাক্রাম, আর একটা হচ্ছিল কি কক্সিস। এই কক্সিস নার্ভটাই শরীরের নিচের দিকে আসে, নিচের বিভিন্ন ইয়াগুলো কি করে নিয়ন্ত্রণ করে। কক্সিস নার্ভের উপরে যদি চাপ পড়ে এটাকে বলা হয় সায়াটিকা। ঠিক আছে, সায়াটিক নার্ভ। ওকে, এই সায়াটিক নার্ভের উপর যদি কোনো কারণে চাপ পড়ে, প্রেসার পড়ে, তাহলে কি হবে? সায়াটিকা হবে। তখন শরীরের নিচের দিকে ইলেকট্রিক শকের মতো কি হবে? ব্যথা হবে। আপনি সোজা হয়ে দাঁড়ালেই আর দাঁড়াতে পারবেন না, দাঁড়ালেই চাপ পড়বে, চাপ পড়লে কি হবে? মনে হবে কি ইলেকট্রিক শক পারতেছে, এইভাবে কি প্রচন্ড পেইনফুল স্টিমুলেশন হবে। ওকে, আর যদি এটা কোমরে হয় তাহলে এটাকে কি বলা হবে? ব্যথাটা যদি কোমর থেকে শুরু হয় তাহলে কি বলা হবে? নিউরালজিয়া। কি বলা হবে? নিউরালজিয়া। প্রত্যেকটা রোগে ভিটামিন B1, B6, B12 দিতে হবে। ঠিক আছে, নিউরো বি, বোস্ট, এই টাইপের প্রিপারেশনগুলো মনে থাকতে হবে। আচ্ছা, লক্ষণ দেখেন, কোমরে প্রচন্ড ব্যথা হবে, রোগী লড়াচড়া করতে পারবে না, ব্যথাটা অনেক সময় ইলেকট্রিক শকের মতো অনুভব হবে, যা বললাম আমরা। কোমর, উরু এবং পেশিতে কি ভীষণ ব্যথা হবে, পা ফুলে যেতে পারে, ঠোঁট জিহ্বা ফেটে যেতে পারে, রক্ত স্বল্পতা, স্নায়বিক দুর্বলতা, হজমের সমস্যা দেখা দিতে পারে, স্নায়ু দুর্বলতার সাথে হার্ট দুর্বল এবং কি হার্ট ফেইলরও কি ধীরে ধীরে হতে পারে। নেক্সট ওয়ান, প্যালেগ্রা। এটা পর্যন্ত থাকবে আজকে। প্যালেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B3। নাম কি ভিটামিন B3? নিয়াসিন। ভেরি গুড। তাহলে ভিটামিন B3 নাম হচ্ছে নিয়াসিন। ভিটামিন B এর অভাবে একটা রোগ হয়, নাম হচ্ছে কি? প্যালেগ্রা। ঠিক আছে, তাহলে প্যালেগ্রা রোগটা হচ্ছে কিসের জন্য? ভিটামিন B3 এর অভাবে। এখানে বলে দিছে, তাহলে বুঝবেন কিভাবে রোগীর প্যালেগ্রা হয়েছে। প্যালেগ্রা হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে কি? জিহ্বা কালো হয়ে যাওয়া। কিন্তু জিহ্বা কালো হয়ে গেলে প্যালেগ্রা হবে তাও না। ঠিক আছে, অনেকের নরমালি কি জিহ্বা কালো হয়ে যেতে পারে। ঠিক আছে, ফাঙ্গাল ইনফেকশনের কারণেও কি জিহ্বা কালো হয়ে যেতে পারে। কিন্তু কথা হচ্ছে যে জিহ্বা কালো হয়ে যাওয়াই প্যালেগ্রা না। যদি জিহ্বা কালো হয়ে যাওয়ার সাথে আরো 3টা লক্ষণ থাকে, ডায়রিয়া, ডিমেনশিয়া, আরেকটা কি ডার্মাটাইটিস। স্কিনে বিভিন্ন ধরনের রোগ হয়, ডায়রিয়া হয়, ডিমেনশিয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? তাকে প্যালেগ্রা বলবো। ঠিক আছে, এই যে কি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, গ্লসাইটিস, ডার্মাটাইটিস, এগুলো তো হবে, তাই না? ডার্মাটাইটিস হতে পারে, তারপর মেন্টাল কনফিউশন, যেটাকে আমরা ডিমেনশিয়া হতে পারে। এটা 4 নাম্বারটা কিন্তু ডার্মাটাইটিস হবে না, ডিমেনশিয়া হতে পারে। ডিমেনশিয়া মানে কি বোঝায়? মেন্টাল কনফিউশন, ইনসোমনিয়া। ডার্মাটাইটিস হবে না। আর শুধু এইটুকু মনে রাখেন, মেন্টাল কনফিউশন, পরের গুলো মনে রাখতে হবে না, শুধু মেন্টাল কনফিউশনটা মনে রাখলে বুঝবেন তো যে ডিমেনশিয়া কি হয়। এছাড়া দেখেন হাই সেনসিটিভিটি টু লাইট। ঠিক আছে, অ্যালোপিসিয়া হতে পারে। অ্যালোপিসিয়া মানে চুল পড়ে যাওয়া, হেয়ার লস হতে পারে। ইডিমা এবং ডায়রিয়া হতে পারে। রেড স্কিন লিসন, ওই যে স্কিনের ইনফ্লামেশন। তারপর কি কার্ডিওমায়োপ্যাথি হতে পারে।
মোট কথাটা হচ্ছে কি তিনটা জিনিস কমনলি থাকবে, এর সাথে একটা সিম্পল লক্ষণ থাকবে, জিহ্বা কি কালো হয়ে যেতে পারে। তাহলে জিহ্বা কালো হয়ে যাওয়া, তার সাথে কি ডায়রিয়া ডিমেনশিয়া যদি থাকে তাহলে আমরা বুঝবো কি ডার্মাটাইটিস যদি থাকে এটা কি প্যালেগ্রা। তাহলে যদি এটা আমরা বুঝি অন্য কোনো চিকিৎসায় দিলে কিছু হবে না, এটা ভালোও হবে না যদি আপনি নিয়াসিন না দেন। তার মানে কি আর যদি নিয়াসিন দেন অন্য কোনো কিছুই কি দরকার হবে না, নিয়াসিন দিলে এটা সেরে যাবে। তার মানে এত সিভিয়ার একটা রোগ যদি আপনি নিয়াসিন দেন, এক নিয়াসিন একটা ভিটামিন 2 টাকা দামের ভিটামিন দিলে কি হবে সেরে যাবে। আর রোগ যদি না চিনেন তাহলে এটার পিছনে কি খালি এই টেস্ট ওই টেস্ট করে খরচই করবেন, আলটিমেট রোগ ধরতে পারবেন না। এক ডাক্তার বলবে যে নিউরোলজিস্ট দেখান, এক ডাক্তার বলবে যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখান, কারণ কি সবই আছে। আরেকজন বলবে কি ডার্মাটোলজিস্ট দেখান, স্কিন বিডি ডাক্তার দেখান, তাই না? কারণ স্কিনের সমস্যা আছে আপনার, আপনার গ্যাস্ট্রো ডায়রিয়া আছে, আবার কি ডিমেনশিয়া আছে। হুম? যখন ভিটামিন D3 দিবেন, যদি রোগীর ডায়রিয়া বেশি থাকে, আপাতত ডায়রিয়া কন্ট্রোলের জন্য তো ডায়রিয়া দিতে হবে, ঠিক আছে? কিন্তু ডায়রিয়ার ওষুধ দিলে যে ডায়রিয়া ভালো হয়ে যাবে তাও না কিন্তু, ঠিক আছে? আপাতত জাস্ট কন্ট্রোলের জন্য তাও কি অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ, অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ কি কি জন্য থার্ড সেমিস্টারে আসে, ঠিক আছে? অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ আকারেই পাবেন, তখন আর এগুলো মুখস্থ করবেন না, ঠিক আছে? থার্ড সেমিস্টারে আমরা বলেই দিব অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ, অ্যান্টি কনস্টিপেটিভ ড্রাগ, এইগুলাই মুখস্থ করার জিনিস। ওষুধের নাম তো মুখস্থ করে ফেলতে হবে, এখানে কিছু করার না। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত পড়া থাকবে নেক্সট ক্লাসের জন্য। 4টা রোগ, 5টা রোগ কি কি? নাইট ব্লাইন্ডনেস, স্কারভি, এরপরে কি রিকেটস, সায়াটিকা, প্যালেগ্রা, ঠিক আছে?